দুধারের কর্ষিত ভূমির আলিঙ্গনের মাঝে বয়ে চলেছে বংশাই নদী। জামালপুর সদরের ব্রহ্মপুত্র নদ থেকে উৎপন্ন হয়ে ঢাকার তুরাগ নদীতে মিশে যাওয়া ২৩৮ কিলোমিটার গতিপথের এই বংশাই নদীর বেশিরভাগটাই পড়েছে টাঙ্গাইল জেলার একাধিক উপজেলায়। দুপারের মানুষের প্রতিদিনের জীবনে বড় আপন এই নদী একসময় ভরা বর্ষায় ছিল প্রমত্তা, আর শুকনো মৌসুমে শান্ত স্নিগ্ধ। দিনে দিনে মন্দ লোকের আগ্রাসনে, কাঙ্ক্ষিত নাব্যতার অভাবে এখন নদী হারিয়েছে তার পুরনো সেই রূপ। রূপ হারালেও নদী তার সুপ্ত যৌবন সুধা ঢেলে এখনও দুপারের জীবন ও জনপদকে রেখেছে চলমান। বংশাই নদীর পানি আর পলির গুণে নদী তীরের জনপদের মানুষ বংশাই প্রসূত মাটির বুকে এখনো স্বপ্ন বুনে যায় পরম মমতায়। শ্রম, ঘাম আর ভালোবাসা দিয়ে সে স্বপ্ন সফল করে জীবন জীবিকা চালায়। মাটি ও মানুষের আয়োজন, জীবন জীবিকার কর্মযজ্ঞের এই চিত্র বংশাই নদী পাড়ের অসংখ্য গ্রামের একটি বড়বাসালিয়া গ্রামে। টাঙ্গাইল জেলার সদর উপজেলার মগরা ইউনিয়নের অন্তর্ভুক্ত এই বড়বাসালিয়া গ্রাম। বড়বাসালিয়া গ্রামের শতকরা ৯০% মানুষের জীবন জীবিকা কৃষি নির্ভর। ভূমিকর্ষণ, পানিসেচ থেকে শুরু করে কৃষিকেন্দ্রিক ধাপভিত্তিক কর্মযজ্ঞ চোখে পড়ে এ গ্রামের ক্ষেত খামারে। আমন ধান ঘরে তোলার পর প্রস্তুতি চলছে বোরো ধান রোপণের। ট্রাক্টর দিয়ে, মই দিয়ে বিভিন্নভাবে ধানি জমির বেড তৈরি করার তোড়জোড় চলছে। নারী, পুরুষ, শিশু, যুবা, বৃদ্ধ পরিবারের সবাই মিলেই এ সময় শ্রম দেন নতুন স্বপ্ন নিয়ে, নতুন আশায় বুক বেঁধে। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের ভূমিরূপের তারতম্যকে মাথায় রেখে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট বোরো মৌসুমে আবাদ করার জন্য এ পর্যন্ত আবিষ্কার করেছে ৫৩ জাতের উচ্চ ফলনশীল ধান। এর মাঝে BR1, BR3, BR14, বৃধান ২৮, বৃধান ২৯ সহ বিভিন্ন জাতের ধান বড়বাসালিয়া গ্রামের কৃষিজীবীরা তাদের ক্ষেতে যেমন ফলান, তেমনি মগরা ইউনিয়নের অন্যান্য গ্রামসহ টাঙ্গাইল জেলার ১২টি উপজেলার বিভিন্ন গ্রামের আবাদি জমিতে বোরো মৌসুমে ফলানো হয় এসব বোরো জাতের ধান।
নদীশাসিত পলিউর্বর মাটি, তারপরও ধানের নির্বিঘ্ন ফলনের জন্য জমিতে ছেটানো হয় অল্প বিস্তর প্রয়োজনীয় সার। হাজার বছরের পুরনো কৃষি সভ্যতার প্রজন্মান্তরের ধারক হয়ে বড়বাসালিয়া গ্রামের কৃষিজীবীরা যেন ধানের চারা নয়, স্বপ্ন বুনে যায় বলিষ্ঠ হাতে। বড়বাসালিয়া গ্রামের আবাদি জমি 3 ফসলি। ধানের পাশাপাশি এখানে জন্মে সরিষা, পাট, ভুট্টা, বিভিন্ন ধরনের ডাল, আলু, ধনিয়া, পেঁয়াজ সহ নানা রকম রবি শস্য। বাংলাদেশে সরিষা উৎপাদনে টাঙ্গাইল জেলার অবস্থান দ্বিতীয়। যে কৃষিজীবীদের শ্রমে ঘামে আর যে মাটির গুণে টাঙ্গাইলের গর্ব, সে গর্বে সামিল সদর উপজেলার মগরা ইউনিয়নের এই বড়বাসালিয়া গ্রামের মাটি ও মানুষও। চলতি মৌসুমে টাঙ্গাইলে মোট ৮১,০০০ হেক্টর জমিতে সরিষার চাষ হয়েছে, যা থেকে উৎপাদিত সরিষা ১,১০,০০০ মেট্রিক টন। ১ বিঘা জমিতে সরিষার উৎপাদন খরচ হয়েছে ৩ থেকে ৩,৫০০ টাকা। প্রতি বিঘায় উৎপন্ন হয় ৬ থেকে ৭ মণ সরিষা। প্রতি মণ সরিষার দাম ২৬০০ থেকে ২৭০০ টাকা। কিছুটা দেরিতে বিক্রি করলে প্রতি মণ সরিষার দাম বেড়ে দাঁড়ায় ৩ থেকে ৩,৫০০ টাকা। উৎপাদন খরচ বাদ দিলে হাতে যে লভ্যাংশ থেকে যায়, তাতে সরিষা চাষিরা সরিষার অধিকতর আবাদে অত্যন্ত আশাবাদী। স্থানীয় কৃষিজীবীদের সরিষা চাষে উৎসাহী করে তুলতে এবং সরিষার ভোজ্য তেলের চাহিদা পূরণের লক্ষ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ মৌসুমে টাঙ্গাইলের ৮৬,০০০ চাষিকে ১ কেজি করে সরিষার বীজ এবং ২০ কেজি করে সার প্রদান করা হয়েছিল। মাঠ পর্যায়েও কৃষি কর্মকর্তারা কাজ করেছেন সরিষা চাষিদের কাঁধে কাঁধ মিলিয়ে। আর এসব কারণেই চলতি মৌসুমে সরিষা উৎপাদনের কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রাও পূরণ হয়েছে। ধান সরিষার পর বড়বাসালিয়া গ্রামের মাটিতে আলুর আবাদ হয় উল্লেখযোগ্য পরিমাণে। শুধু আলু নয়, ভুট্টার আবাদও চোখে পড়বে এ গ্রামের মাঠে প্রান্তরে। ভুট্টার আদি উৎপত্তিস্থল আমেরিকা হলেও ইউরোপীয়রা যখন আমেরিকার সন্ধান পান, তারাই এটি ছড়িয়ে দেন পৃথিবীর সর্বত্র। ভুট্টার দানা মানুষের জন্য যেমন পুষ্টিগুণ সমৃদ্ধ, তেমনি ভুট্টার গাছ ও সবুজ পাতা উন্নত মানের গোখাদ্য হিসেবে ব্যবহৃত হয়। হাঁস মুরগির পুষ্টিকর খাবার হিসেবে ভুট্টা দানার জনপ্রিয়তা বেড়ে যাওয়ায় টাঙ্গাইল সহ সারা বাংলাদেশেই ভুট্টা চাষ উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি পেয়েছে। মাথায় হলুদ মুকুট পরা, বাতাসের তালে গা দুলানো এই গাছ চিনেছেন কেউ? বৈজ্ঞানিক নাম ফোনিকুলাম ভালগার। আমাদের রান্নাবান্নায় মশলা হিসেবে ব্যবহৃত বহু বর্ষজীবী ভেষজ গাছ মৌরি।
আর এটি তো আমাদের বহুল পরিচিত ধনিয়া গাছ, বৈজ্ঞানিক নাম কোরিয়েন্ড্রাম স্যাটিভাম। মটর ডাল, খেসারি ডাল সহ বিভিন্ন প্রকার ডালেরও আবাদ করেন বড় বাসালিয়া গ্রামের কৃষিজীবী মানুষ। ক্ষেতের বুক থেকে সোনার ফসল মাথায় নিয়ে দৃপ্ত পদক্ষেপে কৃষকের অভিযাত্রা ঘরের আঙিনায়। আঙিনায় সরিষার এই ঠাসবুনোটির ভিড় যেন সুখের ছটা ছড়িয়ে দেয় তাদের মনে প্রাণে। সরিষা ঘরে তোলার পর প্রথম কাজ মাড়াই করা। ধান যেভাবে মাড়াই করা হয় সেই প্রক্রিয়াগুলো ছাড়াও সরিষাকে এভাবে লাঠি পেটা করে মাড়াই করাটা বেশ জনপ্রিয়। সাধারণত ঘরের মা বোনরাই করেন গুরুত্বপূর্ণ এই কাজ। এভাবে লাঠি পেটা করলে সরিষার খোসা থেকে সরিষার দানাগুলো সহজে আলাদা হয়ে যায়। এক ঢিলে দুই পাখি শিকার, সরিষাও মাড়াই করা হয়, একই সাথে মনের ভেতর পুষে রাখা কোনো চাপা রাগ অভিমান এই লাঠি পেটার মাধ্যমে যেন ঝেড়ে ফেলা যায়। উঠানে গরু দিয়ে ধান মলনের পর যেভাবে খড় আলাদা করা হয় ঠিক একইভাবে লাঠি পেটা করে সরিষা মাড়াই করার পর কারাইল নামের বিশেষ এই বাঁশযন্ত্র দিয়ে উপর থেকে দানাবিহীন পরিত্যক্ত শুকনো সরিষা গাছ এভাবে সরিয়ে ফেলা হয়। দানাবিহীন সরিষার এই শুকনো গাছ ডালপালাকে স্থানীয়রা বলেন টাগা। এই টাগা গ্রামের নারীদের কাছে খড়ের মতোই মহামূল্যবান এক সম্পদ। সারা বছরের রান্নাবান্নার জ্বালানি হিসেবে তারা সযত্নে সংরক্ষণ করে রাখেন সরিষার এই টাগা। ধানের খড়ের যেমন পালা দিয়ে রাখে ঠিক তেমনি করে সরিষার পরিত্যক্ত শুকনো ডালপালা দিয়েও তারা সুন্দর করে বানায় পালা। মাড়াইয়ের পর সরিষার অপেক্ষাকৃত বড় ডালপালাগুলো সরানো হয় বাঁশের কারাইল বা লাঠি দিয়ে, আর অপেক্ষাকৃত ছোট ডালপালা বা খোসাগুলো সরানো হয় এভাবে হাতের সাহায্যে। ডালপালা খড়কুটা এভাবে সরিয়ে ফেললে দৃশ্যমান হয় সরিষা দানা। এভাবে কয়েক ধাপের কাজের পর কাঙ্ক্ষিত সরিষা দানা আসে হাতের নাগালে। গ্রামের নারীরা ভীষণ বুদ্ধি রাখেন মাথায়। ড্রামে পিটিয়ে বা লাঠি পেটা করে সরিষা মাড়াই ছাড়াও তারা ক্ষেত থেকে তুলে আনা সরিষা গাছকে বিছিয়ে রাখেন পথচারী চলাচলের রাস্তায়। পথচারীদের পদচারণায় পদদলিত হয়ে কিংবা সাইকেল, ভ্যান, রিকশার চাকায় পিষ্ট হয়ে সরিষা গাছগুলো গৃহস্থের বিনা শ্রমেই স্বয়ংক্রিয়ভাবেই মাড়াই হয়ে যায়। এতে করে মা বোনদের বাড়তি শ্রম আর সময় দুটোই বেঁচে যায়।
মাড়াই প্রক্রিয়া যাই হোক, মাড়াই শেষে এবার সরিষা দানাকে পরিচ্ছন্ন করতে জড়ো করা হচ্ছে। সুবিধাজনক পাত্রে তুলে নিয়ে বিভিন্ন মাড়াইস্থল থেকে সরিষা দানা নিয়ে আসা হয় বাড়ির আঙিনায়। এখন শুরু হবে সরিষাকে ঝেড়ে বেছে চূড়ান্ত পরিচ্ছন্নতা কর্মসূচি। পরিষ্কার করে ঝরঝরে দানা বের করতে এভাবে চালুনি দিয়ে চেলে নেওয়াটা বেশ জুৎসই একটা উপায়। কেউ কেউ আবার কুলাই নিয়ে বাতাসে উড়িয়ে পরিচ্ছন্ন দানা আলাদা করেন। আবার কেউ কেউ চাল ঝাড়ার মতো করে কুলায় ঝেড়ে আলাদা করেন সরিষা দানা। মৌসুম বা সময়ের মানদণ্ডে বাংলাদেশে সাধারণত 3 প্রকার সরিষা চাষ করা হয়: মাঘী সরিষা, রাই সরিষা ও ধলি সরিষা। আবার রঙের বৈচিত্র্যে বাংলাদেশে মোটা দাগে 3টি রঙের সরিষা উৎপন্ন হয়: হলুদ সরিষা, বাদামি সরিষা, কালো সরিষা। 3 রঙের সরিষার মধ্যে হলুদ সরিষা সবচেয়ে মৃদু। এগুলো বেশিরভাগ পশ্চিমা খাবারে, বিশেষ করে সস এবং ড্রেসিংয়ে ব্যবহৃত হয়। বাদামি সরিষার বীজের স্বাদ হলুদ সরিষার চেয়ে কিছুটা ঝাঁঝালো, তীক্ষ্ণ এবং দারুণ সুগন্ধযুক্ত। এশিয়ান খাবারে বেশ জনপ্রিয় বাদামি সরিষা। কালো সরিষা দানা অন্যান্য সকল জাতের মধ্যে সবচেয়ে ঝাঁঝালো, তীব্র স্বাদের এবং সর্বাধিক প্রয়োজনীয় তেল সমৃদ্ধ। সরিষায় রয়েছে প্রচুর পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, ফাইবার, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সিনিগ্রিন, গ্লুকোসিনোলেট ও প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট, যেগুলো মানবদেহের জন্য অত্যন্ত উপকারী। ঝেড়ে পরিষ্কার করার পর রোদে শুকালে সরিষা দানা ঝরঝরে হয়ে সংরক্ষণ উপযোগী ও ব্যবহার উপযোগী হয়। বড়বাসালিয়া গ্রামের কৃষকেরা তাদের উৎপন্ন বেশিরভাগ সরিষাই বিক্রি করেন এই গ্রামের একমাত্র সরিষার তেলের মিলে। সাধারণত 2500 থেকে 3000 টাকায় মিল মালিক কিনে নেন প্রতি মন সরিষা। বিস্তর সরিষা চাষ হয় বলে শুধু বড়বাসালিয়া গ্রামে নয়, মগরা ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামসহ টাঙ্গাইল সদর উপজেলার অন্যান্য ইউনিয়নেও সরিষার তেলের মিল রয়েছে অসংখ্য। সরিষার তেল উৎপাদনে রাই সরিষা অর্থাৎ কালো সরিষাটাই বেশি ব্যবহৃত হয়। কালো সরিষায় উৎপাদিত তেলের পরিমাণ বেশি এবং তেল ঝাঁঝালো হয়। সরিষার সংশ্লিষ্ট কৃষক, ভোক্তা, ব্যবসায়ী ও তেল মিলের মালিকদের সাথে কথা বলে জানা গেছে, 2 বছরের ব্যবধানে টাঙ্গাইলে সরিষার উৎপাদন প্রায় দ্বিগুণ হওয়ায় তেলের উৎপাদন খরচ কমেছে। চলতি মৌসুমে উন্নত মানের 1 লিটার সরিষার তেলের উৎপাদন ব্যয় দাঁড়িয়েছে সর্বোচ্চ 115 টাকা। এক মণ সরিষা থেকে গড়ে তেল পাওয়া যায় 16 লিটারের মতো। জাতভেদে এই পরিমাণ 18 থেকে 19 লিটার পর্যন্ত হয়। বড়বাসালিয়া গ্রামের এই তেলের মিলে প্রতি লিটার তেল বিক্রি হয় 190 টাকা এবং প্রতি কেজি 210 টাকা দরে।
মগরা ইউনিয়নের পৌরবাজারে এবং টাঙ্গাইল সদরের বিভিন্ন বাজারে মানভেদে 180 থেকে 220 টাকা লিটার এবং 200 থেকে 240 টাকা কেজি দরে বিক্রি হয় সরিষার তেল। গড়ে 16 লিটার তেল ও 1 লিটার বর্জ্য বাদ দিলে 1 মণ সরিষা থেকে উপজাত হিসেবে তৈরি হয় 25 কেজি খৈল। বিভিন্ন কাজে ব্যবহার ছাড়াও খৈল পশুখাদ্য হিসেবে খুবই জনপ্রিয়। রবি শস্য হিসেবে সরিষা উৎপাদন এবং সরিষার তেলের এই কর্মযজ্ঞ বড়বাসালিয়া গ্রামের মানুষের জীবন জীবিকা অর্থনৈতিক গুরুত্বে উল্লেখযোগ্য ভূমিকা রেখে চলেছে। বড়বাসালিয়া গ্রামের ঘরকন্যায় রান্নাবান্নায় রয়েছে চিরায়ত বাঙালি জীবনযাপনের ছোঁয়া। বাড়ির আঙিনায় বয়োজ্যেষ্ঠ গৃহকর্ত্রী বানাচ্ছেন চাপড়ি পিঠা। শহুরে জীবনযাপনে কিন্তু খুব সাধারণ আয়োজনের অসাধারণ এই খাবারগুলো খুব একটা দেখা যায় না। প্রতিদিনের নিয়মিত রান্নাবান্নার আয়োজনও নিরাভরণ, কিন্তু ছোট্ট এই হেসেলে মাটির চুলায় রান্নার এই জীবনচিত্রে রয়েছে আবহমান কালের বাঙালি ঐতিহ্যের শতভাগ ঐশ্বর্য। টানা সন্দেশ, টানা সন্দেশ, টানা সন্দেশ, গ্রামে যারা বড় হয়েছেন এই দৃশ্য নিশ্চয়ই তাদেরকে ফিরিয়ে নিয়ে গেছে নস্টালজিক দুরন্ত শৈশবে। কতই না মায়ামাখা ছিল দিনগুলো, মানুষে মানুষে বন্ধুত্ব বন্ধন ছিল কতই না দৃঢ়। শৈশবের সেই বন্ধন কিন্তু এখনো টিকে আছে বড়বাসালিয়া গ্রামে। পর্যাপ্ত খাদ্যের সরবরাহ থাকায় প্রায় বাড়িতেই দেখা যায় হাঁস, মুরগি, গরু, ছাগল। বড়বাসালিয়া গ্রাম কৃষিপ্রধান হলেও গ্রামের মা বোনেরা গৃহপালিত পশু পাখি লালন পালনে বেশ আন্তরিক। আয়তনে বেশ বড় বলে বড়বাসালিয়া গ্রামকে স্থানীয় মানুষজন ভাগ করেছিল উত্তরপাড়া আর দক্ষিণপাড়া এই দুই অংশে। মজার ব্যাপার হচ্ছে আয়তনের বিশালতা এবং অবস্থানগত গুরুত্বের কারণে দুই পাড়াকেই প্রশাসনিকভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে গ্রাম হিসেবে। মগরা ইউনিয়নের ৩৩টি গ্রামের মাঝে বড়বাসালিয়া নামের ২টি গ্রামই তালিকাভুক্ত হয়েছে। এখন ২টি বড়বাসালিয়া গ্রাম মিলেই একটি গ্রাম। সবকটি পাড়া মিলিয়ে গ্রামের বাসিন্দা প্রায় ৯,৫০০। পুরোদস্তুর কৃষিকেন্দ্রিক জীবন বলেই বাড়িতে বাড়িতে চোখে পড়ে কোনো না কোনো ফসল নিয়ে ব্যতিব্যস্ততা।
আমন ফসল এবং বোরো ফসলের মাঝামাঝি সময়ে বড়বাসালিয়া গ্রামের মানুষজন সরিষাসহ বিভিন্ন রবি শস্যের মাঝে চাষ করে দেশি পেঁয়াজও। এই পেঁয়াজ যেমন তাদের প্রতিদিনের খাদ্য চাহিদা মেটায়, তেমনি বিক্রি করে বাড়তি আয়ও হয়। বিভিন্ন কালারই নিতে হবেন, বিভিন্ন মডেল নিতে হবেন। যারা জুতা নেবেন তাহলে করে আসেন, তাহলে মাত্র 60 টাকা আর 100 টাকা। আরো ভালো ভালো জুতা হবেন 150 টাকা আর 200 টাকা। যারা জুতা রংবাহারি জুতা স্যান্ডেল নিয়ে গ্রামের পাড়ায় হাজির ফেরিওয়ালা। নিত্য প্রয়োজনীয় জিনিস নিয়ে বাড়ির দোরগোড়ায় ফেরিওয়ালার আগমনেরই ঐতিহ্য অন্যান্য গ্রামের মতো বড়বাসালিয়া গ্রামেও এখনও টিকে আছে। না, কোনো হাট বাজার নয়, ফার্নিচারেরই দোকান বড়বাসালিয়া গ্রামের ভেতরেই। গ্রামবাসীরা তাদের প্রয়োজন ও পছন্দ মতো ডিজাইন বলে দিলে কাঠের এই কারিগররা নিপুণ হাতে তৈরি করেন ঘর গৃহস্থালির নানা রকম আসবাবপত্র। পাড়ার এই টং দোকান গ্রামবাসী ছেলে বুড়ো সবার ক্ষণিকের ক্ষুধা তৃষ্ণা মেটানোর জন্য দারুণ এক আস্তানা। গঞ্জের বাজারে না গিয়েও ঘর গৃহস্থালির টুকিটাকি নিত্যপণ্য গ্রামবাসীরা কিনতে পারেন এখান থেকেই। বয়োজ্যেষ্ঠ বাবা চাচাদের অবসর বিনোদনের চাহিদা মেটায় এই টং দোকানের চায়ের আড্ডা। বড়বাসালিয়া গ্রামের বাড়িগুলো মূলত টিন আর কাঠের তৈরি। কিছুটা অবস্থা সম্পন্ন যারা, তারা টিনের ঐতিহ্যের সাথে জুড়ে দেন কংক্রিটের মিশেল, তৈরি করেন স্বপ্নের ঐতিহ্যবাহী রঙিন বাড়ি। লোকমুখে শোনা যায় একসময় এই গ্রামে নাকি প্রচুর বাঁশ ছিল। বাঁশের আধিক্যের কারণেই নাকি গ্রামের নাম হতে পারে বড়বাসালিয়া গ্রাম। সংসারের নিত্যপণ্যের এই কেনাকাটা শুধু প্রয়োজন মেটানোর অনুষঙ্গ নয়, এ যেন সংসারে ব্যস্ত ঘরবন্দি নারীদের ক্ষণিকের আনন্দের উৎস। সংসার ধর্মে নিমগ্ন বড়বাসালিয়া গ্রামের নারীদের সময় কাটে সংসারের কোনো না কোনো কাজে। ঘরদোরের যত্ন আত্তি, রান্নাবান্না, স্বামী সন্তানের দেখাশোনা, গবাদি পশু লালন পালন, ফসলের মৌসুমে বাড়ির আঙিনায়, এমনকি ফসলের খেতে গিয়েও পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করা, এই সব কিছু বাংলাদেশের গ্রামীণ নারীরা তাদের জীবন দিয়ে আঁকড়ে ধরে আছে বলেই এখনও টিকে আছে গ্রামীণ জীবনধারা, এখনও টিকে আছে গ্রাম বাংলা।
33টি গ্রামের সমন্বয়ে গঠিত মগরা ইউনিয়নের 12টি সরকারি প্রাইমারি স্কুল ও 4টি হাই স্কুলের মাঝে এই বড় বাসালিয়া গ্রামে আছে 3টি প্রাইমারি স্কুল ও 1টি হাই স্কুল। পুরো মগরা ইউনিয়নের শিক্ষার হার 64.5%। এ অংশে অবদান আছে বড় বাসালিয়া গ্রামের সন্তানদেরও। পড়ালেখার পাশাপাশি এ গ্রামের শিশুদের জীবন কাটে খেলাধুলায়, সুস্থ বিনোদনে। লেখাপড়া আর খেলাধুলার পাশাপাশি এই দুরন্তপনাও বড় বাসালিয়া গ্রামের নতুন প্রজন্মের জীবনের অবিচ্ছেদ্য অংশ। এভাবেই সুখ দুঃখের দোলাচলে টাঙ্গাইল সদরের মগরা ইউনিয়নের এই বড় বাসালিয়া গ্রামের জীবন সময়ের ছন্দে তাল মিলিয়ে বয়ে যায় কৃষিকেন্দ্রিক জীবিকায়, আবহমান গ্রামীণ ঐতিহ্যের চিরায়ত মমতায়।